দুইটারই পিলার কিন্তু এক, অলমোস্ট এক, মানে মেইন পিলার। আর অন্য পিলার যেমন ধরেন একটা পিলার আছে হলো ছাত্ররা ছাত্রদের পিলার নিয়ে চলে যাবে, ইউনূস সাহেবের এনজিওর পিলার নিয়ে চলে যাবে, কিন্তু একটা কমন পিলার আছে, সেটা হলো সেনাবাহিনী। ঠিক আছে, যে সেনাবাহিনীর সমর্থনে এখন পর্যন্ত এই সরকার টিকে আছে, এবং যে সেনাবাহিনীর সমর্থন লাগবে ভবিষ্যৎ নির্বাচনে বা ভবিষ্যৎ সরকার গঠনও কিন্তু এই সেনাবাহিনীর সমর্থন লাগবে। ওই একটা পিলার কিন্তু কমন। তাহলে আপনি ধরে নিতে পারেন ওই পিলারটার উপরে আসলে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন, বাংলাদেশে দীর্ঘমেয়াদী এই সরকার দীর্ঘমেয়াদী থাকবে কিনা, এই সরকার প্রলম্বিত হবে কিনা, বা সেনা শাসন আসবে কিনা, বা 1-11 আসবে কিনা, সবকিছু কিন্তু এখন সেনাবাহিনীর ঘাড়ে চেপেছে। এইটা সেনাবাহিনী, আমার ধারণা সেনাবাহিনী এটা বোঝে, এবং আমার মনে হয় সাধারণ মানুষ একটু যদি খোলা মনে চিন্তা করেন, আপনার খেয়াল করে দেখেন এখানে কিন্তু পাওয়ার বলতে এখন আর যাই হোক ছাত্ররা পাওয়ারলেস হয়ে গেছে, এটা ছাত্রদের বক্তব্যে বোঝা যায়। নাহিদ ইসলাম অসহায়ত্ব বোঝা যাচ্ছে, রেজওয়ানা চৌধুরী তো হ্যাঁ, ওনার কথাই কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে। ইভেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য কিন্তু পরিষ্কার, তারা ডিভাইডেড এবং তারা অসহায় হয়ে পড়েছে। এখন অসহায়ত্ব কাটাই উঠবে কিভাবে? অসহায়ত্ব কাটা উঠলে ছাত্রদের দল গঠন করে ফেলবে বা এই করবে, তার এই সরকার থেকে সরে যাবে নতুন সরকার। কিন্তু নতুন সরকার এবং এই সরকারের একটা কমন পিলার হলো সেনাবাহিনী কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করবে কিন্তু বাংলাদেশের এখনকার ভবিষ্যৎ। এটা ইউনূস সাহেবের হাতে আর নাই। এখন আপনি যদি সেনাবাহিনী নিয়ে আলোচনা করতে চান যে সেনাবাহিনী এখন কোন দিকে যাচ্ছে, এর আগে আমি একটা কথা বলতেই চাই, আপনাকে প্রশ্ন করতেই চাই। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত এসেছে, সেহেতু আপনি বলছিলেন যে সরকারই হোক পিলার কিন্তু মূলত একটা, মানে সেনাবাহিনী। কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি পুনর্বহাল হয়ে তো গেছে, এখন আপিল বিভাগে আছে, হয়তো একটা হওয়ার পরে শেষ হবে, আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এটা হলো সংবিধানে, যেহেতু এটা পুনর্বহাল হয়েছে সুতরাং এটা হলো, সেক্ষেত্রে তো আরেকটা বড় পিলার হচ্ছে সংবিধান বলে দিচ্ছে তুমি না। আমি আপনাকে বলি সেই বড় পিলার সংবিধান না, এই অর্থে একদমই অর্থে যে এইটা কার্যকর, সুপ্রিম কোর্ট এটা যদি বহাল বা মানে নিশ্চিত হয় যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার একদম, কিন্তু ওইখানে বিধানটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। বিধানটা হলো একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারে যাওয়া, রাইট। একটা ইন্টারিম গভর্নমেন্ট থেকে আরেকটা তত্ত্বাবধায়ক সরকারে যাওয়া সুযোগ নাই, রাইট। তো ওইখানে একটা ঐক্যমত লাগবে, শুধুমাত্র সংবিধান না, কিন্তু সেই ঐক্যমত প্রতিষ্ঠিত হইতে হলে সেনাবাহিনী গেলাম। আচ্ছা, ওকে, ক্লিয়ার হয়ে গেল। আমি কি বুঝাতে পারছি? ইভেন আপনি যদি সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকার করতে চান ওই অনুসারেই করবেন, কিন্তু আপনি সংবিধানের বিধি মতে কিন্তু এটা হবে না, এটা কিন্তু ঐক্যমতের ভিত্তিতে হইতে হবে। কারণ কি? কারণ এটা নির্বাচিত সরকার থেকে নির্বাচিত সরকার নয়, হ্যাঁ, যে মাঝখানে একজন তত্ত্বাবধায়ক থাকবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট অরাজনৈতিক বলে দাবিদার গভর্নমেন্ট থেকে আরেকটা অরাজনৈতিক বলে দাবিদার সরকার, একটা হলো ইন্টারিম গভর্নমেন্ট আর একটা হলো তত্ত্বাবধায়ক সরকার। সো এখানে জাতীয় ঐক্যমত লাগবে। তো ঐক্যমত তো এখানে ছাত্ররা তো বলেই দিয়েছে তারা ঐক্যে আছে, যে তারা যদি দল করে তাহলে তারা এই সরকার থেকে সরে যাবে। ছাত্ররা কিন্তু বলে দিয়েছে। এই জায়গায় কিন্তু বড় স্টেক হোল্ডার এবং ছাত্ররা যারা বড় স্টেক হোল্ডার তারা কিন্তু রাজি হয়। আপনি দেখেন তাদের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ হলেও কিন্তু একটা জায়গায় তারা সবার অজান্তে মত দিয়ে রেখেছে যে পরবর্তী নির্বাচনের সময় ছাত্ররা সরকারে থাকবে না, ওই সরকারের চরিত্র থাকবে নিরপেক্ষ। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম দাবিও তাই। কিন্তু এই সরকারটা যেটা বর্তমান আছে এটা কিন্তু নিরপেক্ষ না। এটাই হলো যে এই সরকারের প্রধান নিজেই বলেছেন তাকে নিয়োগ করেছে ছাত্ররা, ঠিক আছে। এবং এই সরকারের আরো কয়েকজন উপদেষ্টা আছে যারা প্রকাশ্যে, যেমন ধরেন আসিফ নজরুল, তিনি সরাসরি ছাত্রদের এই সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে ছিলেন, রাইট। উনি অলমোস্ট মুখ্য, মানে ছাত্রদের পক্ষ নিয়ে সকল যে দাবি দেওয়া, যতগুলি দাবি দেওয়া ওইখানে বঙ্গভবনে বসছে বা সেনা সদরে বসছে, সকল কিছুর দাবি দেওয়ার কিন্তু আসিফ নজরুল, ঠিক আছে। ছাত্রদের অভিভাবক কিন্তু একদম প্রকাশ, আপনি বলেন সেনা প্রধান ওয়াকরুজ্জামান বলছেন ছাত্রদের একজন অভিভাবক আসিফ নজরুলের সাথে উনি যোগাযোগ করেছেন, এবং উনি আসিফ নজরুল সাহেব ছাত্রদের সাথে যোগাযোগ করতেছে, আমরা সমস্যার সমাধান করতে পারবো। আপনি ঠিক মনে আছে নিশ্চয়ই? আমার মনে আছে পরিষ্কার। কিন্তু এখানে একজন স্টেক হোল্ডার, একজন অভিভাবক ছাত্রদের। তো আপনি খেয়াল করে দেখেন ছাত্রদের পক্ষাবলম্বনকারী মূল শক্তি আসিফ নজরুল,
এবং ছাত্রদের দ্বারা নিয়োগকৃত ইউনূস সাহেব, এই দুইজনই থাকে না। যদি নাই থাকে, যদি ইউনূস সাহেব না থাকে এবং আসিফ নজরুল না থাকে, আসিফ নজরুল না থাকলে ছাত্ররা থাকে না, আর ইউনূস সাহেব না থাকলে তার এনজিও প্রতিনিধি যারা, যেগুলোকে উনি সিলেক্ট করেছেন, কেউ থাকতেছেন না। উনি যেটা বলেছেন যে আমাকে লিস্ট এনে দেওয়া হয়েছে, আমি সিলেক্ট করছি, এই আপনার, তাহলে কি এইটা কি নিরপেক্ষ সরকার হবে? নিরপেক্ষ সরকার হবে। এটা হয় যেহেতু ইউনূস সাহেব নিজে সিলেক্ট করেছেন জিনিসগুলো, তাহলে ইউনূস সাহেবের এরা প্রতিনিধি। তার মানে প্রকারান্তে পুরোটাই কিন্তু ছাত্রদের সরকারি। একদম। যদি ইউনূস সাহেব দ্বারা নিয়োগকৃত হন এবং অন্যান্য উপদেষ্টারা যদি ইউনূস সাহেব দ্বারা সিলেক্টেড হয়, এবং ছাত্র উপদেষ্টারা যদি আসিফ নজরুল এবং ছাত্র উপদেষ্টারা যদি নিজেদেরকে এখানে এনে থাকে, তাহলে পুরোটাই কিন্তু আসলে খেয়াল করে দেখেন এটা ছাত্রদের সরকার। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন ছাত্র সরকার আপনি বলতে হবে। আপনি ক্যারেক্টারটা আমি কি বুঝাইতে পারছি কিনা, না আমি আরেকবার বুঝাই বলবো? না, পরিষ্কার পরিষ্কার। কারণ এটা ক্লিয়ার যে ইউনূস সাহেব সব সিলেকশন দিয়েছেন উপদেষ্টাদের, তাহলে ইউনূস সাহেব হলো ছাত্রদের দ্বারা নিয়োগকৃত, সো এটা ছাত্রদের নিয়োগ। আবার ছাত্ররা যারা এখানে এসছেন তারা এবং আসিফ নজরুল্লাহ মিলে এগুলো এন্ডোর্স করেছেন, সেটা পুরোটাই ছাত্র সরকার। সো এই সরকারের অধীনে নির্বাচনের কোনো সম্ভাবনা নাই। সেটা কিন্তু এই ছাত্র উপদেষ্টারাও কিন্তু স্বীকার করে নিয়েছেন, তারা এখান থেকে পদত্যাগ করবেন, এই করবেন। আবার তারা পদত্যাগ করে, তারা ছাত্র হিসেবে পদত্যাগ করতে পারেন। তাহলে প্রশ্ন আসবে যে তাহলে আসিফ নজরুল কেন পদত্যাগ করবেন না? কিন্তু ওদেরই প্রতিনিধি। তাহলে প্রশ্ন আসবে যে ওদের নিয়োগ করা আর নাহিদ এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের নিয়োগ করা প্রধান উপদেষ্টা কি করে থাকেন? তাও থাকে না। এইটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। যেটা এখন অনেকে ঘোলা করে বুঝার চেষ্টা করতেছে। আসলে ঘোলা করে বুঝার কিছু নাই, ছাত্ররা বুঝে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলতে চান, রাজনীতিবিদরাও বুঝে গেছেন, ছাত্ররাও বুঝে গেছে। এখন কিন্তু এটা ক্লিয়ার যে এই সরকার অধীনে নির্বাচন হচ্ছে। এইটা আপনি নিশ্চিত থাকতে পারেন যে কোন পথে যাচ্ছে বাংলাদেশ বা বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে। যদি এইটা আপনি ভাবেন, তাহলে দুটো প্রশ্ন আগে আসবে যে রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চাচ্ছে, সেইটা দিকে বর্তমান সরকারের মনোভাব কি? দুই নম্বর হলো, যদি এই সরকারের মনোভাব অনুযায়ী যদি বিলম্বিত নির্বাচন হয় তাহলে কি অবস্থা হতে পারে? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই প্রশ্নগুলি তুলেছেন যে ছাত্ররা যদি সরকারে থাকে এবং তাদের যদি রাজনৈতিক দল গঠন করা হয়, তাহলে তো এই সরকার নিরপেক্ষ থাকে না। এটাই স্বাভাবিক। যদি নিরপেক্ষ না থাকে তাহলে তো এই সরকারের অধীনে নির্বাচন হবে না। তাহলে তো এই সরকারের যদি নির্বাচন না হয়, তাহলে আপনি খেয়াল করে দেখেন যে কোনো হিসাবেই প্রফেসর ইউনূস নেক্সট যে সরকারটা ইলেকশন করবে তার নেতৃত্বে থাকতে পারবেন না। কেন আমি বলি যে প্রথমত হলো উনি নিজের নিরপেক্ষতা হারিয়েছেন ওই কথা বলে যে তিনি ছাত্রদের দ্বারা নিয়োগ প্রাপ্ত। সো আসলে কিন্তু উনি আর নিরপেক্ষ না, ঠিক আছে? উনি ইন্টারিম গভর্নমেন্ট, বাট উনি নিরপেক্ষ না, এটা কিন্তু একেবারে সুস্পষ্ট। ওনার প্রথম বক্তব্যের মধ্যে উনি কিন্তু এগুলো বলে দিয়েছেন। তাহলে ইউনূসের অধীনে যে নির্বাচন হচ্ছে না, এটা যদি বিএনপি তার এই স্ট্যান্ড বজায় রাখে এবং ছাত্ররা পদত্যাগ করলেও ইউনূসের অধীনে নির্বাচন হচ্ছে না, এটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে এবং ইউনূস সাহেব ও ছাত্রদের আন্দোলনের ফসল এবং ছাত্রদের দ্বারা নিয়োগকৃত, এটা ইউনূস সাহেব বলে দিয়েছেন। তো আমরা মোটামুটি এক ধরনের মানে অলৌকিক কিছু না ঘটলে আপনি ধরে নিতেই পারেন আগামী নির্বাচন এটা যদি দ্রুতও হয় বা বিলম্বিতও হয়, তাহলে এটা ইউনূস সাহেবের আন্ডারে হচ্ছে না। এটা কারণ ইউনূস সাহেব তার নিরপেক্ষতা হারিয়েছে। এটা কিন্তু আকারে ইঙ্গিতে কিন্তু ফখরুল ইসলাম আলমগীর এটা বলে দিয়েছে। দেখেন এই জিনিসটা কেন এইটা বড় যুক্তি হিসেবে দাঁড়াচ্ছে, সেটা হলো যে আপনি দেখেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন এই বক্তব্যটা দিয়েছেন তার পরপরই অলমোস্ট প্রতিবাদের মতো করে উপদেষ্টা নাহিদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছে। এবং ফেসবুক স্ট্যাটাস গুলোতে উনি যে ভাষায় উনি বলেছেন সেই ভাষাগুলো খুব এবং অভিযুক্ত করেছেন বিএনপি কিভাবে অভিযুক্ত করলো? উনি ওরা বলছিল যে ৩রা আগস্ট থেকে আমরা বলে আসছি যে একটা জাতীয় সরকার,
কিন্তু বিএনপি এই জাতীয় সরকার হতে দেয় নাই, কারণ বিএনপি দ্রুত নির্বাচন করে ক্ষমতা চেয়েছে। ক্ষমতা যাওয়ার জন্য বিএনপি এটা করছে। যেহেতু তারা ক্ষমতার দাবিদার, এটা তো অস্বীকার করার তো উপায় নেই না, কিন্তু ওদের অভিযোগটা হইলো যে বিএনপি এই জিনিসটা কেন হইতে দেয় নাই, সেটা জাতীয় সরকার হতে দেয় নাই হলে, আর জাতীয় সরকার যদি থাকতো তো আজকে এই প্রশ্নগুলি আসতো না। আমরা তো সরকারে যেতে চাইনি, নাহিদদের যুক্তিও একেবারে না, তারা সরকারে যেতে চায়নি, তারা চায়নি যে তারা চেয়েছিল যে জাতীয় সরকার হোক এবং জাতীয় সরকারের অধীনে একটা লম্বা সময় ধরে একটা সরকার থাকুক, দেশের সংস্কার। তারা যে সরকারে যেতে চায় নাই সেটা তো আপনি তাদের কথা শুনে ট্রাস্ট করা মুশকিল, কারণ হচ্ছে বঙ্গভবনে 5 ঘন্টা বৈঠক হয়েছে তাদের প্রতিনিধি রাখার জন্য, তাদের প্রতিনিধি রাখতেই হবে সরকার। না না, সেটা বলেছে, কিন্তু নাহিদ কিন্তু ব্যাখ্যা করেছে। প্লিজ এইটাও আবার আপনি একেবারে ফেলে দিতে না, আমি যেটা বললাম শুনলাম সেটা বললাম। হ্যাঁ, নাহিদ কিন্তু ব্যাখ্যা করেছে এভাবে যে তাদের প্রস্তাব ছিল জাতীয় সরকার, এবং তাদেরকে প্রথমত নাহিদ, আমি একটু ঘটনাগুলি বলি তাদের তারা বলছে 3রা আগস্ট থেকে তারা বলে আসছে যে জাতীয় সরকার হবে, যদি সরকারের পতন হয় জাতীয় সরকার হবে, এবং শেষ পর্যন্ত সরকারের পতন হলো তখন তাদেরকে বারবার সেনাভবনে বা ক্যান্টনমেন্টে ডাকা হলো, তারা যায়নি, এবং তারা এটা সিদ্ধান্ত নিয়ে যায়নি যে সেনাভবনে গেলে অন্য কোনো কিছু হতে পারে, তারা সেনা শাসন মানে না, এটা তারা বলে দিয়েছে তারা জাতীয় সরকারে যাবে। শেষ পর্যন্ত তার শব্দটা ইউজ করেছে নাহিদ যে বঙ্গভবনে যখন আলোচনায় বসা হয় তখন একটা বার্গেনিং, সেই বার্গেনিং এর জায়গায় গিয়ে তখন যেহেতু জাতীয় সরকার না, তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোনো সরকার চায়নি, কোনো কিছু চায়নি, যে কারণে তারা বঙ্গভবনে এই বার্গেনিং এ গিয়েছে। বঙ্গভবনের বার্গেনিং এ গিয়ে কিন্তু জাতীয় সরকার থেকে সরে এসে যখন অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের কথা আসলো, তখন তারা এটার মধ্যে তাদের প্রতিনিধিত্ব দাবি করে। এর আগ পর্যন্ত তারা প্রতিনিধিত্ব দাবি করে নাই, তারা জাতীয় সরকার চেয়েছিল, কিন্তু বিএনপি তাদের সমস্ত প্রস্তাবগুলো বাতিল করে দিয়েছে। তারা আরো অভিযোগ করছে বিএনপি শুধু এইটা করেই ক্ষান্ত হয়নি, দ্রুত নির্বাচন করে ক্ষমতা যাওয়ার লোভে বিএনপি এটা করেছে। সে তার বক্তব্য যে তারা শুধু এটাই করে নাই, তারা রাষ্ট্রপতি পরিবর্তন ইস্যুতে, সংস্কারের ইস্যুতে, নতুন সংবিধানের ইস্যুতে, জুলাই আন্দোলনের প্রক্লেমেশন, সব ইস্যুতেই বিএনপি তাদের বিরোধিতা করেছে, এই জন্য যে বিএনপি দ্রুত ক্ষমতায় যেতে চেয়েছে। তারা আসলে দেশের ক্ষমতায় যাওয়ার জন্যই এটা, কিন্তু ছাত্ররা একজনকে বিদায় করে আরেকজনকে ক্ষমতা আনার জন্য আন্দোলন করেনি। এটা হলো নাহিদের অবস্থা, এবং আপনি তার সবগুলো যুক্তি ফেলে দিতে পারবেন। যে বিএনপি প্রথমেই আপনি খেয়াল করে দেখেন, বিএনপি যেদিন 5ই আগস্ট হলো, তার পরের দিনই বোধহয় যেদিন সরকার গঠন হলো, অথবা সরকার গঠনের আগেই বিএনপি ওদের সমাবেশ করেছে, এবং সেখানে কিন্তু তারা নির্বাচন দাবি করেছে, আপনারা নিশ্চয়ই মনে আছে। পরপরই তারা জনসভা করলো, এবং সেই জনসভা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেকে বলছেন যে বিএনপি তাড়াহুড়ো করছে, অনেকে বলছেন বিএনপি এটা সুযোগ সন্ধানীর ভূমিকা নিয়েছে, দ্রুত ক্ষমতা পরিবর্তন, তাদের হাতে ক্ষমতা যেন চায়। তো নাহিদরা যে কথা বলছে আপনি সেটা ফেলে দিতে পারেন না, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন সেটা ফেলে দিতে পারেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, তার বক্তব্য অনুযায়ী যে বেশি দিন বিরাজনীতিকরণ বা রাজনীতির বাইরের সরকার অনেক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এবং যেটা নাহিদ বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে যেটা বলছে যে উনি এবং বিএনপি উনি 1/11 সরকারকে সরকার 1/11 মতো একটা সরকার চাচ্ছে। আবার নাহিদ আবার এই কথা বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এরকম ভূমিকাটা, এটা বিএনপির বিরুদ্ধেও ভূমিকা, এটা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার মানে নাহিদ যেটা বুঝাতে চাচ্ছে যে বিএনপির মধ্যে একটা বিভক্তি আছে, এক পক্ষ তাদেরকে সমর্থন করে, আরেক পক্ষ হইলো দ্রুত নির্বাচন চায়। নাহিদ কিন্তু এটা একদম স্পেসিফিক এই কথাটা বলেছেন যে বিএনপির বিরুদ্ধেও এটা তার অবস্থা। সো বর্তমান সময় যে সমস্যা, এই তর্কাতর্কি এর মধ্যে ধরেন আরো 2 উপদেষ্টা যোগ হয়েছেন, যেমন রিজওয়ানা বলেছেন যে ছাত্ররা যদি রাজনৈতিক দল করে তাইলে ছাত্ররা এই সরকারের পার্ট হবে না, সুতরাং এর আন্ডারে নির্বাচন হওয়ার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এবং উপদেষ্টা আসিফ তো আরো এক কাঠি সরে উনি আরো বলেছেন যে সরকার ছাত্র প্রতিনিধিরা যে সরকারের সংশ্লিষ্ট কোন দলের সাথে সংশ্লিষ্ট, তারা সরকারে থাকবে না, সরকার থেকে তারা চলে যাবে। হ্যাঁ, এবং উল্টো সে বিএনপিকে অভিযুক্ত করেছে যে সরাসরি অভিযুক্ত করেছে যে
তৎকালীন যে উপদেষ্টা পরিষদ গঠন হওয়ার পরপরই যে চাপ দিয়ে অ্যাটর্নি জেনারেল তাদের মতের লোক নিয়োগ করা এবং তখনকার আইজিপি নতুন আইজিপি নিয়োগ করার ক্ষেত্রে বিএনপি অলমোস্ট চাপ দিয়ে এগুলো আদায় করে নিয়েছে। এবং সে আরো একটা বলছে, এখন পর্যন্ত সাংবিধানিক বিভিন্ন পদে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন রাষ্ট্রীয় পদে এবং সব জায়গায় তদবির চালানো হচ্ছে এবং এই চাপ প্রয়োগের রাজনীতি বিএনপি করছে। তাহলে মানে অভিযোগ পাল্টা অভিযোগের এই এর মধ্যে একটা জিনিস স্পষ্ট, সেটা হইলো আপনি একেবারে ক্লিয়ার কাট আপনি ধরে নেন যে বিএনপি মানে যদি নাহিদের বক্তব্য সঠিক হয় বা বেঠিক হয় হোয়াট এভার, বিএনপি এজ এ হোল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর তারেক রহমানের যেহেতু ভরসা আছে, সে ধরেই নেয় যে বিএনপি এজ এ হোল ইউনাইটেড। সো ছাত্র এবং বিএনপির মধ্যে একটা বড় ধরনের ফাটল হয়ে গেল। মধ্যে যদি বিএনপি দাবি করে যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হয়, তাহলে ইউনূস সরকার আর নাই। ইউনূস সরকারকে বিদায় নিতে হবে, সে আজ হোক কাল হোক, নির্বাচন আগে তাকে বিদায় নিতে হবে, নতুন সরকারের অধীনেই নির্বাচন হবে। এখন এটি দ্রুত হবে না নির্বাচন দেরিতে হবে, সেটা নির্ভর করছে আসলে এই সরকারের যারা বলতে পারে যে পিলার যারা তারা, এবং ভবিষ্যতে যে সরকারটার অধীনে বা এই সরকার যার অধীনেই নির্বাচন তাদের উপর। এখন ওই সরকারের পিলার কারা? আপনি ধরে নিতে পারেন যে কমন পিলারকে একদম আপনি একটা এই সরকারের ফাউন্ডেশন আর পরবর্তী সরকারের ফাউন্ডেশন, সেই ইউনূসের নেতৃত্বে হোক ইউনূসের বাইরে হোক, মানে নির্বাচনকালীন সরকার বোধহয় আইনে ইউনূসের নেতৃত্ব হওয়ার সুযোগ নাই, যদি হয়। বা আমি আইনের ব্যাখ্যা নিয়ে এখন সমস্যা আছে, সো আইনি এই ধরনের রিজিড জায়গাতে যাওয়ার দরকার নাই, কারণ এটা ঐক্যমতের ভিত্তিতে হতে পারে। সো আপনার আইনের যে বাধ্যবাধকতা, যেটা আমরা আগে মনে করতাম যে আইনের বাধ্যবাধকতা, কিন্তু সেটা নিয়ে কিন্তু যখন জাতীয় ঐক্য হয় তখন কিন্তু সব পক্ষ যখন একটা চুক্তিতে আসে তখন কিন্তু আইনের বাধ্যবাধকতা